সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন। বৈঠকের শুরুতে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে সবার বক্তব্য শোনেন সাবেক প্রধানমন্ত্রী। এ সময় দলীয় নেতারা আশ্বস্ত করেন যে তৃণমূলের নেতা কর্মীদের মনোবল অটুট আছে, তারাও কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলের এই সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। আজ এইসব বিষয় নিয়ে কথা বলবো। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, জানেন যে শেখ হাসিনার এই আওয়ামী লীগের বৈঠকটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ আছে। যদি আপনার কাছে, আপনি তো দিল্লিতে আছেন এবং সব খবর রাখেন, আপনি বিশেষ করে আওয়ামী লীগের খবর, বাংলাদেশের খবর আপনি সবসময় পর্যবেক্ষণ করেন। সেই জায়গা থেকে যে শেখ হাসিনার যে বৈঠকটি হলো, সেই বৈঠকে আসলে কি ধরনের নির্দেশনা এলো, যদি সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন। অনেক ধন্যবাদ বিপ্লব, যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই মুহূর্তে আমি প্রথমেই যেটা বলবো, তোমার শুরু করেছিলে তুমি যেটা দিয়ে, যে সাবেক প্রধানমন্ত্রী তিনি একটি বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি নেতাদের যেটা বলেছেন, তিনি সাবেক নন, কারণ তিনি পদত্যাগই করেন। তিনি আজও প্রধানমন্ত্রী। এমনকি বর্তমানে যে বাংলাদেশ সরকার, সেটি একটি অবৈধ সরকার। এবং আমি বলছি এই কারণেই, প্রশ্ন করতে পারে যে কোত্থেকে জানলেন এরকম কথা। আজকে উনি শেখ হাসিনার নামে একটি বিবৃতি জারি হয়েছে 1 আগস্টের দিন। সেই বিবৃতির তিনি শেষ অংশে তিনি বলেছেন, আমি পদত্যাগ করে এখানে ভারতে আসি, আমি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিই। ফলে সেই হিসেবে তিনি তার দিক থেকে বলা যেতে পারে যে তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন এবং তিনি মনে করছেন অনৈতিকভাবে তাকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বৈঠকটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল এবং আমি যতদূর এখনো পর্যন্ত জানতে পেরেছি সেটা হচ্ছে যে মূলত প্রেসিডিয়াম সদস্য, তার মধ্যে যারা জীবিত এবং কোনো ক্রমে ভারতে এসছেন বা কেউ কেউ হয়তো জুমে যুক্ত হয়েছেন বাইরে থেকে, কারণ প্রত্যেকের তো লোকেশন সবার ভারত কিনা, ভারতের নির্দিষ্ট দিল্লি কিনা, এমনকি আগরতলা কিনা, গুয়াহাটি কিনা, কলকাতা কিনা, এ বিষয়ে নিশ্চিত নয়। ফলে সবার শারীরিক ভাবে হয়তো সকলে উপস্থিত ছিলেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে, সন্দেহ আছে। হয়তো সেক্ষেত্রে ভারত সরকারের কিছু নিষেধাজ্ঞাও থেকে থাকতে পারে। কিন্তু এটা ঘটনা যে সকলে কিন্তু যোগ দেন। সকলে যোগদান নিয়ে এই অর্থে এই নয় যে সকলকে আমন্ত্রণ জানানো হয়নি, তা নয়। আসলে আমি যেটা এদের সূত্র থেকেই জানতে পেরেছি যে এদেরকে পর্যায়ক্রমে তিনি মিলিত হবেন। অনেক সময় সরাসরি ভাবে যারা দিল্লিতে আসতে পারবেন তাদের, যারা আসতে পারবেন না যারা বাইরে থেকে যোগাযোগ করবেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে প্রথম ঠিক ইউনিট সরকারের 1 বছর অতিক্রান্ত হয়েছে, সেই সময় শেখ হাসিনা তিনি ভারতে এই মুহূর্তে আশ্রিত এবং তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন। রাজনৈতিক কর্মকাণ্ড অর্থে আমি বলছি তিনি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সঙ্গে, কিন্তু সাংগঠনিক স্তরে যে পদক্ষেপ নেওয়া, সেটা বলতে পারা যায় যে আজকে সেটাই ছিল প্রথম পদক্ষেপ। এখন তারা তো প্রথম কথা, আমি নাম বলাটা খুবই ঠিক নয়, এই কারণেই যে অনেকেই তারা চাইছেন না যে তাদের নাম প্রকাশ করা হোক, তাদের নিরাপত্তার একটা বিষয় আছে এবং তারা কোথায় আছেন সেটাও যাতে না বলা হয়। কিন্তু যেটাকে তারা প্রথম কথা যেটা আমাকে তারা জানিয়েছেন, আমি বলছি যে খুব শীর্ষ মিটিং এ নিঃসন্দেহে সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল অবিদুল কাদের ছিলেন না, এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও ছিলেন না, আরো কেউ কেউ ছিলেন না, যেমন লিটন যিনিও সম্পাদক মন্ডলীর আওয়ামী লীগ সম্পাদনের সদস্য, তিনি ছিলেন না। বাকিদের মধ্যে যারা মোটামুটি আছেন, অনেক কেউ চিকিৎসার কারণে আগে থেকেই দিল্লিতে ছিলেন, তারা কেউ কেউ যোগ দিয়েছেন। এদের
আমার কথা বলার কারোর সঙ্গে একটু সুযোগ হয়েছিল, এবং সেই সুযোগে আমি যেটা প্রথম কথা তারা যেটা বলেছেন, সকলেই যে জানতে চান যে শেখ হাসিনা কেমন আছে, এবং তারা যারা সচক্ষে যারা দেখেছেন, তারা বললেন যে তিনি অত্যন্ত আহ চমৎকার আছেন। ভারত সরকার একটা মানে অভাবনীয় তাকে একটা ব্যবস্থার মধ্যে রেখেছেন, সেখানে তিনি ভালো আছেন। এবং কি তিনি সেখানে তাকে তাকে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে যে তিনি এখনো একই পরিমাণে সতেজ এবং সজীব রয়েছেন। তার কোনো কারণেই তিনি ভেঙে পড়েননি, মুষড়ে পড়েননি, এবং স্বপ্ন দেখছেন কিভাবে তিনি বাংলাদেশে আবার ক্ষমতায় বা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারেন। এটা দেখে তাদের ধারণা ছিল যে তাদের নিজেদের অনেকের ধারণা ছিল, তার নিজেরা অনেকে মুষড়ে পড়েছে, নিজেরা অনেকে হতাশগ্রস্ত হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে দেখে তাদের মনে হয়েছে শেখ হাসিনা আদৌ হতাশগ্রস্ত নন। কারণ তিনি বরঞ্চ একটা বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের পট পরিবর্তন ঘটে থাকে, এবং ঘটে থাকে সেটাতে অনেকের ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো অন্য বিষয়। কিন্তু এই পট পরিবর্তনের কারণে কোনো কারণেই কেউ কেউ যারা পুরনো নেতা, তারা অনেকটা খুঁজে পেয়েছেন 1981 সালের শেখ হাসিনা। তিনি যেভাবে সেই সময় প্রত্যাবর্তন করেছিলেন, তখন একটা অন্যরকম পরিস্থিতি ছিল, ভারতের থেকেও একটা অন্যরকম পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি এখন হয়তো নেই। কিন্তু আমি জানি না তিনি কবে, কিন্তু তার ইচ্ছা আগ্রহ যেটা জানিয়েছেন, তিনি বাংলাদেশের মানুষের মধ্যেই ফিরে যেতে চান এবং সেখানে থেকেই তিনি রাজনীতি করতে চান। তুমি একটা কথা বলেছিলে, সেটা আমি বাংলাদেশের দর্শকদের জন্য জানিয়ে রাখা ভালো, যে আমি নিশ্চিতভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক থাকে, এবং আওয়ামী লীগের সঙ্গে যেমন আছে, বাংলাদেশের বর্তমান যে সরকার, তাদের যে প্রতিনিধি দিল্লিতে আছেন, তাদের সঙ্গেও কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠতম সম্পর্ক রয়েছে, নেই যে তা না। এবং তারাও কিন্তু কোনো কারণে আমাকে তাদের প্রতিপক্ষ মনে করেন এমনটা কিন্তু নয়। আমি তাদের স্নেহ পাই। আমি তো তাদের দেওয়া হাড়ি ভাঙা আমও পেয়েছি, গুটি কয়েক সাংবাদিকদের মধ্যে আমিও পেয়েছি হাড়ি ভাঙা আম। ফলে এটা ইউনুসের আমলে। এখন ফলে আমার কাছে বাংলাদেশটা প্রধান। ফলে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক কর্তৃত্ব, নেতৃত্ব কারা পাবেন, সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন। তারা যেভাবেই নেন না কেন, একটা অভ্যুত্থানের মাধ্যমে নিয়েছেন, ভবিষ্যতে একটা নির্বাচনের মাধ্যমে আছে নেবেন। এই মুহূর্তে যেরকম, যদি অনেকে প্রশ্ন তুলতে পারেন, আচ্ছা শেখ হাসিনা এরকম একটা যে যার রাজনৈতিক কর্মকাণ্ড, তার বিরুদ্ধে এত মামলা, সেখানে ভারতে থেকে তিনি যেটা করছেন, তিনি এখানে আছেন, তার স্বাভাবিকভাবে তিনি একটি রাজনৈতিক দলের সভানেত্রী, তিনি দেশ চালিয়েছেন 15 বছরের ওপরে, এবং বঙ্গবন্ধু যেটা পারেননি যতকাল শাসন করতে, তার থেকে অনেক বেশি সময় শেখ হাসিনা শাসন করেছে। ফলে আমারও ব্যক্তিগত মত হচ্ছে, বঙ্গবন্ধুর যতগুলো যদি কোনো ভ্রান্তি বা ভুল থেকে থাকে, তার থেকে শেখ হাসিনা অনেক বেশি সময় যে রাজত্ব করেছেন যদি বলেন, তাহলে তার একটা ক্ষুরধার বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতিত্ব এবং রাজনৈতিক কৌশল, এগুলোতে একটা তিনি চরম পর্যায়ে শিখরে উন্নত করেছিলেন। শেষ মুহূর্তে তিনি হয়তো ব্যর্থ হয়েছেন, সেটা ঘটনা, সেটা কিন্তু মূল্যায়ন করার প্রয়োজন আছে। কিন্তু এই মুহূর্তে ভারত সরকার কিন্তু একেবারে যে বাংলাদেশের যে ইউনুস সরকার আসার পর তাদের যে প্রতিনিধি, তাদের প্রতি যে বিমাতসুলভ আচরণ করছেন এমন। আপনি জানেন হয়তো, যে তুমি তো জানো যে রিয়াজ হামিদুল্লাহ, তিনি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এই মুহূর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে সফর করছেন। তিনি শিলংয়ে গিয়েছেন, শিলংয়ের ডাউকি বন্দরে গিয়েছেন, যে বন্দরটি স্থলবন্দরটা বন্ধ আছে, শিলংয়ে রবীন্দ্রনাথের বাড়ি গিয়েছেন, এবং শিলংয়ে একটি সংস্থা আছে যেটা ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রচন্ড মদত দেওয়া হয়ে থাকে, এশিয়ান কনফ্লুয়েন্স, সেখানে তিনি মিলিত হয়েছেন। সেখান থেকে তিনি আসামে এসেছেন, যে আসাম থেকে বাংলাদেশি বলে বহু বাঙালিকে পুশিং করা হচ্ছে, সেখানে তিনি মুখ্যমন্ত্রী
হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আচ্ছা, সেগুলো তো ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয়। ভারত সরকারের অনুমতি ছাড়া যদি শেখ হাসিনার সঙ্গে যারা মিলিত হচ্ছেন তারাও যেমন সম্ভব নয়, একইভাবে রিয়াজ আহমেদুল্লাহ হাই কমিশনার, তিনি ইউনিসের প্রতিনিধিদের ভারতের যে যোগাযোগ বাড়াতে চাইছেন, যোগসূত্র বাড়াতে চাইছেন, এবং মানে ধরুন তোমার হেমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে, যিনি প্রতিদিন কথায় কথায় বাংলাদেশি বলতে থাকে, তার সঙ্গে বৈঠক করা এবং দুদেশের সম্পর্ক যাতে উন্নত হয় তার কথা বলা। আজকে তিনি এই মুহূর্তে ত্রিপুরাতে আছেন, ত্রিপুরাতেও, এবং সেখান থেকেও জানেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হাড়িভাঙা আম পাওয়ার পরে তিনি আনারস পাঠিয়েছেন ইউনূস সাহেবের কাছে। ফলে এই মুহূর্তে আমি বলছি যে আমি যেটা দেখছি সেটা একটা বাংলাদেশের পর্যবেক্ষক হিসেবে, আমি কেবলমাত্র আওয়ামী লীগের পর্যবেক্ষক হিসেবে দেখছি না, ভারত বাংলাদেশের সম্পর্কের নিরিখে সেই প্রিজিমে গোটা অবস্থাটা কি পর্যায়ে আছে সেইটাকে দেখতে চাইছি, সেটা বলতে চাইছি। এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবে দেখুন, বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দল কিভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে, আমি বারবার মনে করি, অতীতেও মনে করি, অনেক বাংলাদেশের ভুল ধারণা ছিল যে ভারত থেকে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না। ভারত যেটা করেছিল সক্রিয়ভাবে সেটা ৭১ সাল, এটা ঘটনা। বাদ বাকি সময়টা তো বাংলাদেশের মানুষ ঠিক করেছে। ভারতবর্ষে তো চাননি এতগুলো সেনা শাসন হোক, সেখানে ভারতবর্ষে তো চাননি 1/11 হোক, ভারতবর্ষ তো চাননি খালেদা জিয়া সরকারে আসুক। তাইলে সেক্ষেত্রে ভারতবর্ষ কেন চাইবে যে শেখ হাসিনা ক্ষমতায়? কিন্তু তিনি এসছেন বাংলাদেশের মানুষ, সেই বিতর্কটার মধ্যে আমি ঢুকছি না, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে সঠিকভাবে তিনি এসছেন কি আসেন, এটা আমরা ঠিক করবো না। হ্যাঁ, আপনি একজন সাংবাদিক হিসেবে আমি বলতে পারি এটা আমার কাজ, দায়িত্ব এবং পেশা এবং নেশাও, কিভাবে তোমাদের কাছে ব্রেকিং নিউজ পৌঁছে দিতে পারবো। অর্থাৎ সবার আগে বিপ্লবের চ্যানেল বেলটা ব্রেকিং নিউজ দেখাবে। সেই ব্রেকিং নিউজটা হচ্ছে ইয়েস, শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বেশ কিছু নেতার আজকে দেখা হয়েছে, এটা প্রথম আনুষ্ঠানিক সাংগঠনিক বৈঠক হয়েছে। এখানে যেটা হয়েছে অতীতের ভুল ভ্রান্তির একটা বিশ্লেষণ হয়েছে, এবং আগামী দিনের পদক্ষেপ কি নেওয়া হতে পারে সেটা এখনো আমি সম্পূর্ণ জানি না, আরেকটু সময় লাগবে জানতে আর কি, একদিনের মধ্যেই জানা সম্ভব নয়। ফলে আর একটু পরে হয়তো আরো বেশি ভালো করে বলতে পারবো যে এক্স্যাক্টলি কি। কিন্তু অনেক রণনীতি আছে না, রাজনৈতিক দলের রণনীতি, সেটা কিন্তু খুব ঘনিষ্ঠ হলেও সবসময় তারা কিন্তু হয়তো বলবেন না বা বলতে চান না। কেন বলবেন? কারণ তিনি যদি তার রণনীতিটাই, যেমন শেখ হাসিনাকে উৎখাতের জন্য যে নীল নকশা তৈরি হয়েছিল সেটা যেমন কখনো প্রকাশিত হয়নি, এবং আন্দোলন হওয়ার পর, অভ্যুত্থান হওয়ার পর সবাই জানতে পেরেছেন শেখ হাসিনা গদিচ্যুত হয়েছে, কিন্তু তেমনি এখানেও কিভাবে তার রণনীতি তৈরি করছে সেটাও একটা নীল নকশা তৈরি হচ্ছে, এবং সেই নীল নকশার মাধ্যমে তিনি হয়তো ফিরে আসতে পারবেন কি পারবেন না আমি এরকম কোনো এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না, কোনো দায়িত্বও নিচ্ছি না আমি এটা কথা বলবো তোমার চ্যানেলে তিনি ফিরে আসছেন, এরকম কোনো কথা আমি কোনো বলছি না। আমার মনে হয় আজকের যে বিবৃতিটা সেটা খুব ইন্টারেস্টিং, এই কারণে ইন্টারেস্টিং, তিনি কেবলমাত্র আক্রমণ করেছেন, রাজনৈতিক আক্রমণ, মোহাম্মদ ইউনূস অর্থাৎ মুখ্য প্রধান উপদেষ্টাকে। তিনি কিন্তু অন্য রাজনৈতিক দল সম্পর্কে একটি কথাও বলেন, তিনি বিএনপি সম্পর্কে কোনো কথা বলেননি, তিনি অন্য যে দলগুলি আছে তাদের সম্পর্কেও কোনো কথা বলেননি। তিনি একটাই কথা বলতে চেয়েছেন যে তাকে অন্যায়ভাবে ১ বছর আগে সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা অনৈতিকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, আজকের সরকারটি অনৈতিক সরকার, এবং সেই কারণেই তিনি বলতে চাইছেন যেটা তুমি শুরু করেছিলে সাবেক, আমি বলছি তিনি আজ আবার বললেন ১ বছর পর তিনি সাবেক নন। এটা তোমার চ্যানেলের ব্রেকিং নিউজ, আজও তিনি প্রধানমন্ত্রী, এটা দাবি করছেন শেখ হাসিনা। সত্য মিথ্যা পরের বিষয়, বলো অন্য প্রশ্ন থাকলে। জি, আসলে আপনি বাংলাদেশের মানুষের জন্য এটি ব্রেকিং নিউজই বটে, কারণ এখন পর্যন্ত আমাদের সে চোখে আসেনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং বৈঠকে কি আলোচনা হলো সেই তথ্যটি আসলে আসেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলেছে। আমরা যেমন জেনেছি আসলে ওখানে প্রবাসী সরকার গঠন করা হবে, দলীয় কন্দল নিয়ে শেখ হাসিনা উষ্মা প্রকাশ করেছেন। এই ধরনের কোনো তথ্য কি আপনি পেলেন কিনা, কারোর সাথে কথা বলে সেখানে সেই আলোচনা হলো কিনা?
দেখো, এই মুহূর্তে প্রায় 100-র ওপরে সাবেক সংসদ সদস্য যদি বলো, কারণ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, ফলে এখন তারা সাংসদ হিসেবে সাবেক সাংসদ। 100-র ওপরে সাংসদ তারা কিন্তু কারাগারে রয়েছে, এবং সেটার একটা তালিকা সম্প্রতি এখানে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ বলে একটি সংস্থা তারা প্রকাশ করেছে যে 100-র ওপরে তাদের ছবি সহ কারা কারা জেলে আছেন। তারা প্রকাশ করেছেন এই ঘটনার সময় কারা কারা নিহত হয়েছে, তারা প্রকাশ করেছেন কতজন পুলিশ কর্মী নিহত হয়েছেন, সংখ্যাটা 43 বা 42 আমি ঠিক মনে করতে পারছি। ফলে এরকম একটা তারা তথ্য প্রকাশ করেছেন সম্প্রতি। ফলে 100 জন এমপিকে যদি বাদ দিই, তাহলে 100 এমপির বাইরে যে আওয়ামী লীগের এমপি তাদের মধ্যে অনেকেই বিদেশে আছে, সবাই ভারতে নেই। আওয়ামী লীগের, হ্যাঁ, আপনি যদি বলেন এমপি ছাড়া নেতা কর্মী, এই সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে কথা বলে যে এরকম নয় যে সব মন্ত্রীরা এখানে আছে, তাও না। ফলে এখন যদি একটা কথার কথা যেটা বলছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তৈরি করার কোনো, বা যে সরকারটা বলা হয় গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রবাসী সরকার, এরকম করতে গেলে আগের যারা বাদ পড়ে যাবেন সেই সরকারে যারা বাইরে রয়েছেন, ফলে সেটা নিয়ে আবার একটা আওয়ামী লীগের মধ্যে কোন্দল তৈরি হতে পারে। আমার মনে হয় না, আমি এমন কোনো নিশ্চিত করতে পারছি না যে কোনো প্রবাসী সরকার তৈরি হচ্ছে এক্ষুনি, কারণ সেটা হওয়ার কোনো মতো অবস্থা, যেহেতু আজকের এই গতকালের বৈঠকটা যেটা প্রথম বৈঠক, ফলে প্রথম বৈঠক, এর আগে এত ব্যক্তিগতভাবে ফোনালাপ হয়েছে, কথা হয়েছে, কিন্তু বৈঠক মানে কাঠামোগত বৈঠকটা যেহেতু প্রথম, ফলে প্রথম বৈঠকেই সব সিদ্ধান্ত গেছে এই নয়, এই কারণেই যে এখনো আরো অনেক নেতার সঙ্গে তার বৈঠক বাকি আছে। ফলে সেই বৈঠকগুলো আগামী আরো কিছুদিনের মধ্যে হতে পারে বলে এরকম একটা শুনেছি। কবে হবে সেটা এখন আমি জানি না, জানলে নিশ্চয়ই তোমার চ্যানেলকেই প্রথম আমি ব্রেকিং নিউজ দেবো কবে সেই বৈঠক হচ্ছে। কিন্তু সেই কারণে প্রবাসী সরকারের বিষয়টা এখন এই মুহূর্তে আমি বলবো অগ্রাধিকারে নেই। যেটা অগ্রাধিকারে আছে, দল ছিন্ন বিচ্ছিন্ন, দল মানে কর্মীরাও জানেন না যে তাদের প্রতি কি নির্দেশ আছে নেতৃত্বে। ফলে সেইটার জন্য একটা সংগঠনকে গোছানোর জন্য একটা প্রক্রিয়া হয়তো শুরু হতে পারে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তুমি যেটা বলেছো যে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, নেই যে তা না, প্রতিযোগিতা আছে, সেগুলো আছে, স্বাভাবিক, সেগুলো আছে, সব রাজনৈতিক দলের মধ্যেই থাকে, বিএনপির মধ্যেও আছে আমি জানি, তেমনি আওয়ামী লীগের মধ্যেও আছে, এটা স্বাভাবিক। কারণ প্রত্যেকেই চান যে কে কতটা ভাবে নেতৃত্বের কাছাকাছি থাকবেন, অন্য কেউ যেন কাছাকাছি না আসতে পারেন, তার একটা প্রতিযোগিতা থাকে। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে আজকের দিনে, যেটা তোমার কাছে প্রথম কথা যেটা হচ্ছে যে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, এক, আর দুই হচ্ছে তিনি এই সাংগঠনিক প্রক্রিয়াটা শুরু করেছেন, এবং এটা একটা বড় বিষয়। 1 বছর কেউ একজন নেতা আমাকে বলে, যিনি আমাকে বলেছেন, তিনি আমাকে বললেন যে 9 মাসের মধ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিল, সেক্ষেত্রে তো ইউনূস সরকার 12 মাসের উপর আছে। ফলে এটা নিশ্চয়ই ইউনূস সরকারের একটা কৃতিত্ব, এ বিষয়ে তো সন্দেহ নেই। এটা কৃতিত্ব তো বটেই যে 1 বছর 9 মাসে দেশ স্বাধীন হতে পারে, আর 12 মাসেও কিন্তু ইউনূসের সরকার চলছে, টালমাটাল অবস্থায় চলছে, ওটা ঘটনা, এখনো ঠিক স্থিতধী হতে পারেনি, চলছে তো বটে একটা সরকার। আপনি কিন্তু জি, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার কথা বললেন, 5ই আগস্ট এবং 8ই আগস্ট এই সরকার গঠন হয়েছিল, সেটিকে কেন্দ্র করে সরকার বিশেষ সতর্কতা অবস্থা জারি করেছে। আসলে কি শেখ হাসিনা এই 8ই আগস্টের মধ্যে দেশে বড় ধরনের আন্দোলন বা এই সরকারকে উৎখাত করবে, এই ধরনের কি কোনো ধারণা পেলেন কিনা? না, ওনার যেটা বিবৃতি আজকে আছে তাতে কিন্তু স্পষ্ট ইঙ্গিত আছে, সেই বিবৃতি, প্রেস বিবৃতি ইঙ্গিত আছে। এই বিবৃতিটা ইংরেজিতে, আমার মনে হয় বিদেশি সংবাদ মাধ্যমের জন্যই গণমাধ্যমে হয়তো এটা ইংরেজি বিবৃতি, বাংলায় নয়। সেই বিবৃতিতে আছে যে এটা একটা অনৈতিক সরকার, এই অনৈতিক সরকারের কে
মানে অপসারিত করে বাংলাদেশের আবার পুনরায় বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠা করার তার কিন্তু একটা আহ্বান ওই বিবৃতিতে আছে। তুমি যদি এটাকে বলো উৎখাত করা, উৎখাত কিভাবে করবেন আমি জানি না। উৎখাত একমাত্র হতে পারে গণ আন্দোলনের মাধ্যমে অথবা অথবা নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে, কারণ তিনি কিন্তু গণতান্ত্রিক উপায়ের কথাই বলেছেন, তিনি অগণতান্ত্রিক কোন উপায়ের কথা বলেননি। যে ধরো ৭ই মার্চ বঙ্গবন্ধু যে বলছিলেন ঘরে ঘরে দুর্গ তৈরি করে দাও, অস্ত্র ধরো এবং যে যেখানে আছো, সেরম বলেননি। তবে তিনি বলেছেন যেটা হ্যাঁ, হিন্দু মুসলমান সকলে এক হও এবং সকলকে এক হওয়া প্রয়োজন, এবং তিনি সেই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক একটি বাংলাদেশ আবার পুনরায় গড়বেন, এটা তিনি বলেছেন। কিন্তু সেটাতে তিনি এটা বলেননি যে হিংসাত্মক উপায়ে ওই সহিংসতার মাধ্যমে একটি সরকারকে উৎখাত করা হবে, এমন কথা কিন্তু তার কিন্তু মুখ থেকে বেরোয়নি। ফলে সেটা কেউ যদি বলে থাকেন, ইন্টারপ্রেট করেন, কেউ কেউ করছেন, যারা কেউ বাংলাদেশের কিছু গণমাধ্যম করেছে, আমি জানি, আমার খবর আছে, নজরে পেয়েছি, নজরে পড়েছে। সেটা আমার মনে হয় তাদের এটাও কিন্তু যারা বুঝছেন না যে তাদের কিন্তু নার্ভাসনেসটা প্রকাশ করে। তারা নার্ভাস। তারা কি নার্ভাস সত্যি ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করাচ্ছে? কিন্তু শেখ হাসিনা কিন্তু যেটা বলেছেন সেটা কিন্তু গণতান্ত্রিক উপায়ের কথা বলেছেন। আর দ্বিতীয়ত, তিনি এমন কোনো কমেন্ট মন্তব্য করেননি যে মন্তব্যটাতে মনে হবে যে তিনি চাইছেন না যে কেউ রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, তাতে তিনি বাধা তৈরি করছেন, এমনও কিন্তু বাংলাদেশের মানুষের উপরে কিন্তু ছেড়ে দিয়েছে, সেটা ঘটনা। তবে হ্যাঁ, এটা অনেক সক্রিয় তিনি ভূমিকায় প্রথম দিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ। অনেক 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 তথ্য আপনার কাছে জানা গেল। এতদিন তো শেখ হাসিনা তো আসলে একদম আড়ালে ছিল, কোথায় আছে কিভাবে আছে এই তথ্য প্রকাশ্যে আসছিল না, এবং দলীয় নেতারাও দেখা করার সুযোগ পাচ্ছিল না। এখন নেতারা সেই বৈঠকটা করলেন, বাংলাদেশের রাজনীতি আলোচনা চলছে যে আসলে কি ভারত সরকার এটি কিভাবে দেখছে, মানে কারণ বাংলাদেশের এই রাজনীতি নিয়ে সেখানে আলোচনা করছেন শেখ হাসিনা, সেটি এই ঘটনা কি আসলে ভারত সরকারের সমর্থন দিচ্ছে না কিভাবে ভারত সরকার এটি দেখছে, যদি এই বিষয়ে আপনার একটু বিশ্লেষণ শুনি। প্রথম কথা, ভারত সরকার স্পষ্ট ভাষায় যেটা বলেছেন যে বাংলাদেশে একটি নির্বাচন হওয়া প্রয়োজন, যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্মুখী, অর্থাৎ সকলের পার্টিসিপেশন একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হোক। ভারত সরকার কিন্তু 5ই আগস্টে যেভাবে অভ্যুত্থান ঘটে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, ভারত সরকার এরকম কোনো নীতিতে বিশ্বাসী করে না, এরকম কোনো নীতিতে প্রয়োগও করতে চায় না যে আর একটি অভ্যুত্থানের মাধ্যমে আবার একটি সরকার তৈরি। সেটা আদৌ না, সেটা ভারতের নীতি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। ভারতে তো তিব্বতের তো দলাই লামা এখানে আছেন, চীন তো আমাদের দিকে, ভারতের দিকে আঙুল তোলে, কিন্তু তাতে কি দলাই লামার কোনো কাজকর্মে কোনো বাধা তৈরি হয়? কোনো বাধা তৈরি হচ্ছে না, কিছু হচ্ছে না। অতীতে তামিলরা এরকম যখন এসেছিল, তামিলদের ক্ষেত্রেও ভারত করেছে, সেগুলো করা হয়ে থাকে। কিন্তু যেটা বলতে হবে যে এই কারণে যে ইউনূস সরকারের কোনোভাবে প্রতিবন্ধকতা ভারত সরকার তৈরি করছে সেটাও তো নয়। চীন গোড়াতেই আমি ব্যাখ্যা দিলাম যে রিয়াজ হামিদুল্লাহ হামিদান তিনি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন, এমনকি ইউনূস সরকারের হয়ে সমস্ত হাড়িভাঙা আম সবাইকে পাঠিয়েছে, ক্যাবিনেট মন্ত্রী, প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি এবং কি বিরোধী নেত্রীদেরও পাঠিয়েছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সকলের কাছে পাঠিয়েছে। 2-4 জন সাংবাদিকও পেয়েছে, তার মধ্যে বড় সড় সাংবাদিকের নামও আছে। আমার কাছে গোটা তালিকাটা আছে কারা কারা আম পেয়েছে। তো আমি সৌভাগ্যক্রমে 2-4টে পেয়ে গেছি আর কি। আমি বাংলাদেশ একজন ভক্ত বলে হয়তো আমাকে দিয়েছে, অপেক্ষা করতে পারে। আর বাংলাদেশের ভক্ত, নির্দিষ্ট দলের ভক্ত। ফলে এবং কিন্তু একইভাবে তারপরে তিনি যে গোটা ভারতের উত্তর পূর্বাঞ্চল ঘুরে বেড়াচ্ছে, যাকে এক সময় বলা হয়েছিল ল্যান্ডলক, তো সেই উত্তর পূর্বাঞ্চলে তিনি আবার কানেক্টিভিটি তৈরি করার কথা বলছেন,
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি কথা বলছে। তিনি তো নিশ্চয়ই ইউনিট সরকারের ম্যান্ডেট নিয়ে এসছেন, তাতে তো ভারত বাধা দিচ্ছে না, তাতে তো ভারত বাধা। আপনি যদি বলেন যে হ্যাঁ এই যে একটা বাংলাদেশিদের অভিযোগ ছিল সবসময় ভারত একটা দলকেই দেখে, এখন ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে সব দলকে দেখা। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাদের যারা মিটিং করছেন করুন, ইউনিট সরকার যা চাইছেন এখানে ভারত থেকে কি করতে চান, তাদের প্রতিনিধি কি করতে চাইছেন করুন। আর যদি বিএনপি চায়, আমি তো জানি আপনি তো জানেনও হয়তো যে বিএনপির কিছু কিছু নেতা গোপনে যোগাযোগ রাখেন ভারত সরকারের সঙ্গে, যোগাযোগ রাখেন, ফলে ভারত সকলের সঙ্গেই আছে। কিন্তু বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে চাইছে। এটা কেউ মন থেকে বলে দিল যে ভারতের যে অমুক বাংলাদেশের অত জনগণ তারা চাইছেন ইনি থাকুন বা উনি চলে যান, উনি আসুন, উনি চলে যান, সেটা প্রমাণ একমাত্র নির্বাচন। নির্বাচন ছাড়া বোঝা যাবে না যে এখন এই মুহূর্তে ঘটনা যে এটা একটা কাজ চালানোর সরকার, যেটাকে কেয়ারটেকার সরকার বলা হয়। কার্যত অন্তর্বর্তী নাম দিয়েছেন, কিন্তু আসলে তো কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার তো পূর্ণাঙ্গ সরকার হতে পারে না। আর ওরা কিন্তু বলেওছেন যে এটাও কিন্তু তাদের প্রতি অন্যায় করা হবে, কথাটা স্বীকার না করে তারা বলেছেন নির্বাচন যেদিন হবে তারপরে আমরা চলে যাব। তো নির্বাচন তারা দেবেন, কিভাবে দেবেন, কখন দেবেন, সেটা একটা প্রশ্ন। কিন্তু আমি দেখছি বিএনপির মধ্যেও আশঙ্কা দেখা দিয়েছে আদৌ দেবে কিনা। বিএনপি পন্থী বলে পরিচিত কিছু সাংবাদিক তারা প্রবন্ধ লিখছেন, প্রতিবেদন লিখছেন যে নির্বাচন কি আদৌ হবে। প্রশ্নটা আমাদের কাছেও তো রয়েছে, তাই নির্বাচনটা কি আদৌ হবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষই প্রশ্ন করছে। নির্বাচনটা কি আদৌ হবে, আমার মনে হওয়া উচিত, হলে বাংলাদেশের ভালো, তাতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো গভীর উন্নত থেকে উন্নততর হবে, এবং সেটা বাংলাদেশের দুই দেশের মানুষের জন্য খুব ভালো। আপনি খুব ভালো বলেছেন দাদা। আমি যেটা আর একটু আপনার সাথে আর একটু জানতেই চাই যে আপনি বলছিলেন যে ভারত সরকারের কোনো সমস্যা নেই, শেখ হাসিনা সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করছে। এই যে ভারত সরকার যে সমর্থন দিচ্ছে, তাহলে কি অন্তর্বর্তী সরকারের সাথে অর্থাৎ ইউনিট সরকারের সাথে কি ভারতের কোনো দূরত্ব তৈরি হবে না, অবনতি হবে না বলে মনে করছেন? না, আমরা মনে করি সকলের সাথে সম্পর্ক রাখা। আমরা মনে করি যদি শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক যেভাবে উনি তার ভারত সরকারের আশ্রয় তো আছে, তাকে যার বিরুদ্ধে এত খুনের মামলা, এত মামলা ইউনিট সরকার দিকা সত্ত্বেও তো আছে। ইউনিট সরকার তো ইদানিং আর খুব একটা ওই পিড়াপিড়ি করছেন না শেখ হাসিনা ফেরত চাওয়ার বিষয়টা। তারা এখন নিজেদের অন্তর্দ্বন্দ্বে অনেকটা বেশি জড়িয়ে গিয়েছে। আর ইউনিট সরকারের তো কোনো বাধা তৈরি হচ্ছে না। ইউনিট সরকারের প্রতিনিধি এখানে তো অবাধে ঘুরছেন একইভাবে। যে মুখ্যমন্ত্রীরা তাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে তাদের সঙ্গে একান্তে বৈঠক করছেন, নৈশভোজ করছেন, সেটাও তো দেখতে হবে। সেটাতেও তো ভারত সরকারের আপত্তি নেই। এবং বিএনপি নেতারাও তো যোগাযোগ রাখছেন, তাদের সঙ্গে তো আপত্তি করা হয়। হ্যাঁ, যোগাযোগ যারা রাখতে পারছেন না এটা ঘটনা, তারা হচ্ছে যারা জঙ্গি। জঙ্গিদের সঙ্গে কোনো যোগাযোগ বাড়ছে ও ব্যাপারে জিরো টলারেন্স। আচ্ছা দাদা, আমি আর শেষের দিকে চলে আসছি, আপনি অনেক সময় দিলেন। যদি একটুখানি যে বাংলাদেশের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন যে আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছিলেন যে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সম্পর্কিত যে কোনো বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এই বিষয়ে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই বক্তব্যের মধ্যে, জয়শঙ্করের এই বক্তব্যের মধ্যে আসলে কি বলতে চাচ্ছেন, যদি একটু আমাদের একটু বিশ্লেষণ করেন। না, যেটা আমরা দেখেছি যে শেখ হাসিনার সময় যারা জেলে আটক ছিল, আমি বলছি না রাজনৈতিক নেতা, যাদেরকে আমরা জানি জঙ্গি হিসেবে, জঙ্গি সংগঠনের লোক হিসেবে, তারা যে জেলে ছিল তাদের কারুর কারুর ফাঁসির আদেশ এগুলো কমে গিয়ে যাবজ্জীবন হয়েছে, মানে ভবিষ্যতে জামিনও পেতে পারে। ফলে এই ধরনের লোকেরা, গতকাল না পরশু বোধ একজন এরকম মুক্তি পেয়েছে, এরা তো অ্যাকচুয়ালি এই সংগঠনগুলোর জন্যই কিন্তু ভারত সরকার চিন্তিত। সেই চিন্তিত এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা, এখনো পর্যন্ত সেরকম কোনো ভারতের উপর কোনো প্রভাব পড়েছে বা ভারত এফেক্টেড হয়েছে এমনও কিছু ঘটেনি। সেই জন্য নজর রাখা হচ্ছে যাতে কোনো ভারতের নিরাপত্তা বিঘ্নিত না হয়। সেটা স্বাভাবিক, যে কোনো সার্বভৌম দেশ চাইবে। আমি কয়েকদিন আগে বোধহয়, আমার মনে হয় তোমার ওখানেই বোধহয় বলেছিলাম, তোমারই যে আগের শোটাতে, যেমন মনে করেছিল যে মায়ানমারের কিছু জঙ্গি গোষ্ঠী তাদের যারা আছে
উলফাদের, তাদের বিরুদ্ধে তো ভারতের সেনা অভিযান চালিয়েছিল, যেটা উলফা নিজে স্বীকার করছে। আমি ভারতের সেনাবাহিনী বিবৃতি বলছি না, উলফার বিবৃতি বলছি। ফলে সেরকম ঘটনা ঘটলে তো সেটা ভারত সরকার তাদের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেবে, কিন্তু এখনো সেরকম কোনো উদ্বেগজনক পরিস্থিতি হয়নি। বরঞ্চ শেখ হাসিনা তার নিজস্ব পথে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন, আর ভারত ইউনিট সরকার, অন্তর্বর্তী সরকারও ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য অনেক উদ্যোগ নিচ্ছেন, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দাদা, আমি এখন শেষ একটা প্রশ্ন রেখে রাখছি যে আপনি যার মাধ্যমে তথ্য পেলেন শেখ হাসিনা সম্পর্কে, মানে শেখ হাসিনা মানে দৃশ্যত আসলে উনি কেমন আছেন, কেমন দেখতে লাগলেন, আর কতটা চাঙ্গা আছেন, বা দেশ নিয়ে তার ভাবনাটা কি হলো, আমি চাচ্ছি যে আলোচনার বাইরে একজন মানুষ হিসেবে অনেকদিন আমরা তাকে দেখি না, জানি না, সেই বিষয়ে যদি আপনি একটু ধারণা দেন আমাদেরকে। না, আমি তো যেটা শুনেছি, তিনি তাকে যেভাবে দেখেছেন নেতারা, দেখে মনে হয় যে তিনি এখনো প্রধানমন্ত্রী থাকাকালীন যেরকম আচরণ করতেন, যেভাবে থাকতেন, সেভাবেই বলতেন, এই তোমরা কিন্তু ভেঙে পড়ো না, তোমরা কিন্তু ভেবো না যে বাংলাদেশে আবার পরিবর্তন, এই বাংলাদেশে এরকম ঘটেই থাকে, এরকম তো আমার তো বাবা মারা গেছে, সপরিবারে মারা গেছে, তারপরে কি আমি ফিরে আসিনি। সুতরাং এটা নিয়ে তো বরং নেতারা অনেক বেশি ভেঙে পড়ার মতো অবস্থা, উনি ভেঙে পড়ে, এইটা আমাকে বললো যে আর কি। ফলে যদি কোনোদিন আমার সঙ্গে সরাসরি কথা হয়, তাহলে নিশ্চিতভাবে আমি তোমাকে তখন আরো ভালো মনোভাবটা বলতে পারবো যে, আর সেটাও তোমার চ্যানেলেই আমি কথা দিচ্ছি, ব্রেকিং নিউজ দেবো, আর কাউকে দেবো। থ্যাংক ইউ দাদা, অনেক আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর অনেক সময় কথা বললেন, অনেক তথ্য জানালেন। আশা করি মানুষের মধ্যে যে ভুল ধারণা ছিল সেগুলো পরিষ্কার হবে, কারণ একবারে আপনি একদম অথেন্টিক খবর দেন। সে জায়গা থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা। আপনাকে নমস্কার। দর্শক, আপনি শুনলেন যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বর্ষিয়ান সাংবাদিক গৌতম লাহিড়ীর কথা, এবং তিনি বললেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ নেতারা যে বৈঠক করেছেন তার ভিতরের খবর। আপনি জানাতে পারেন এ বিষয়ে আপনার মতামত, আর ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।